আমাদের রাজ্যে এসআইআর পর্ব চলছে, নিবিড় সংশোধনী প্রক্রিয়া। আর এই প্রক্রিয়ায় যে যে বিতর্কগুলো সামনে আসছে তার পরিপ্রেক্ষিতে একটা বিষয় পরিষ্কার, যে সাধারণ মানুষের খুব হয়রানি হচ্ছে, হেনস্থার মুখে পড়তে হচ্ছে বয়স্ক মানুষজনদের। ঠিক এখানেই আমরা বারবার করে বুঝতে চাইব, রাজনৈতিক দলগুলো তারা কি নাগরিক স্বার্থে সেভাবে সক্রিয় হতে পারলো? রাজনৈতিক দলগুলো সবাই এই এসআইআর প্রক্রিয়াটাকে ব্যবহার করলো শুধুমাত্র নিজেদের ভোটের অঙ্ক কষতে, কিংবা বলা যায় যে তারা হিসেব কষতে ব্যস্ত হয়ে পড়ল। প্রথম থেকে এটা নিয়ে একটা প্রশ্ন ছিল, এই এসআইআর প্রক্রিয়াটা যেভাবে চলছে সেটা কি সংবিধান সম্মত? এ বিষয়ে একটা বিতর্ক আছে, এখনো সুপ্রিম কোর্টে এই বিষয়টা বিচারাধীন। রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বামপন্থীরা তো এটা বলেছিল যে যেভাবে যে প্রক্রিয়ায় এটাকে নামানো হচ্ছে আসলে এটা একটা বিশেষ উদ্দেশ্য আছে। অসংখ্য মানুষ, বিশেষ করে যারা প্রান্তিক মানুষ, সংখ্যালঘু, ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, তাদের বাদ দেওয়ার একটা অভিসন্ধি এই প্রক্রিয়ার মধ্যে রয়েছে। তারা এটার বিরোধিতা করবে। এখানে আমরা, এখানকার যারা বামপন্থীরা, তারা কি সেভাবে বিরোধিতা করলেন? আমাদের প্রশ্ন থাকছে। এখানকার প্রধান বিরোধী বলে স্বীকৃত যে দল, সে দল তো একেবারে উঠে পড়ে এটা করতে চাইছে যে কোনো ভাবে মানুষকে বাদ দিতে হবে। তাদের অধিকাংশের বক্তব্য শুনলে বোঝা যায় তারা নির্বাচনী ফায়দা তোলবার জন্য শর্টকাট রাস্তা বাঁচতে চাইছে এবং নির্বাচন কমিশনকে ধরে সেটা করতে চাইছে। তারা মনে করছে যে অনেকের নাম বাদ গেলে এখানকার যারা শাসক তাদের ভোট ব্যাংকে একটা ধস নামবে এবং সেটা তাদের পক্ষে ভালো হবে। এই অঙ্কটা একেবারে সহজ সরল, এই অঙ্কটা তারা কোশ্চেন। কিসের ভিত্তিতে কোশ্চেন? যারা বাদ যাবে তারা সবাই শাসক দলকে ভোট দেয়, এটা কিভাবে তারা বুঝে নিলেন? সেই প্রসঙ্গ অবশ্য আমরা যাব না। তারা এই শর্টকাট রাস্তাটা বেছে নিয়েছেন যে শাসক দলের ভোট ব্যাংকে ধস নামবে। তার পরিপ্রেক্ষিতে তাদের একটা অবস্থান আছে। বামপন্থীদের অবস্থানও তথৈবচ। তারা সেভাবে মানুষের পাশে দাঁড়াতে পারলেন। তারাই তো বলেছিলেন যে ভুয়ো ভোটার কিংবা মৃত ভোটার যারা তাদের নাম তালিকায় রয়েছে তাদের নাম বাদ দিতে হবে। সেটা তো স্বাভাবিক প্রক্রিয়া। তার জন্য এসআইআর এই প্রক্রিয়ার দরকার ছিল। যেভাবে এটাকে নামিয়ে আনা হয়েছে, সাধারণ মানুষের প্রতিদিনকার হেনস্থা একের পর এক। এখানে কিন্তু একটা বিষয় বলবার, যে সাধারণ মানুষের বিক্ষোভ, সাধারণ মানুষের যে ক্ষোভগুলো সামনে আসছে, তার পরিপ্রেক্ষিতেই কমিশন অন্যরকম করে ভাবতে বাধ্য হয়েছে। যেমন সংবাদ মাধ্যমে বারবার প্রচারিত হয়েছে, আমি সব ধরনের সংবাদ মাধ্যমের কথাই বলছি, তথাকথিত মূলধারার মিডিয়া, তারাও কিন্তু এটা দেখাতে বাধ্য হয়েছে যে অসংখ্য মানুষের হেনস্থার মুখে পড়তে হচ্ছে, বিশেষ করে বয়স্ক মানুষজনদের। তারই পরিপ্রেক্ষিতে কিছুটা পিছু হটতে বাধ্য হয়েছে নির্বাচন কমিশন। বারবার তাদের মতামত পাল্টেছেন তারা। আর সেই বিষয়টাকে সামনে রেখেই আমাদের বুঝতে হবে রাজনৈতিক দলগুলো আসলে নাগরিক স্বার্থকে সেভাবে রক্ষা করতে পারলো। আর সেখান থেকে আর একটা প্রশ্ন, আমি যে প্রশ্নটা বারবার তুলেছি, বারবার তুলতে চাই, যে নাগরিক স্বার্থ রক্ষা করবার জন্য বোধহয় নাগরিকদেরই একত্রিত হতে হবে। নাগরিক স্বার্থের জন্য নাগরিকদের একটা পক্ষ তৈরি করতে হবে, রাজনৈতিক দলের বাইরে, সমস্ত রাজনৈতিক দলের বাইরে। এই এসআইআর পর্বে সেটা বোধহয় ভীষণভাবে অনুভূত হলো। নাগরিক পক্ষটা খুব দরকার, নাগরিক সত্তার জাগরণ, যারা একসাথে বলতে পারবে আমাদের নাগরিক স্বার্থকে বিঘ্ন ঘটাচ্ছে, আমাদের নাগরিক স্বার্থকে হেনস্থা করছে এই প্রক্রিয়া। সেটা কি আদৌ হবে? রাজনৈতিক দলগুলো যেভাবে তাদের বলয় তৈরি করেছে, যেভাবে সমস্ত মানুষজনকে নিজেদের বলয় টেনে আনবার নানা ধরনের প্রয়াস তারা চালিয়ে যায়, তার পরিপ্রেক্ষিতে এই নাগরিক সত্তা আলাদা করে জেগে উঠবে, তাদের একটা আলাদা ভাবনা থাকবে রাজনৈতিক দলের বাইরে। সেটা কি আদৌ সম্ভব, নাকি সেটা শুধু আকাশ কুসুম ভাবনা? আমরা এই এসআইআর পর্বের যে হেনস্থা, মানুষকে নিয়ে যে টানাপোড়েন, তার পরিপ্রেক্ষিতে এই আলোচনাটাও একটু আনতে চাইব। আজ এ বিষয়ে আলোচনা করবার জন্য যারা আমার সাথে
সংযুক্ত হয়েছেন। আমি প্রথমেই তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক ডক্টর মিরাতুন নাহার এবং আমাদের সঙ্গে রয়েছেন এ রাজ্যে এডিআর এর অন্যতম সদস্য ডক্টর উজ্জয়িনী হালিম। আপনাদের দুজনকেই আমার এই অনুষ্ঠানে আমি স্বাগত জানাচ্ছি। আমি মিরাতুনদির কাছে প্রথম আসি। মিরাতুন্দি, আমি যেটা বারবার করে বলি, যেটা বারবার করে বুঝতে চাই, যে নাগরিকদের স্বার্থ, আপনি দেখুন একের পর এক হেনস্থা হয়ে যাচ্ছে বয়স্ক মানুষজন। আমি নিজেও ব্যক্তিগতভাবে এই ধরনের একটা হ্যাপার মুখোমুখি হয়েছি, সমস্যার মুখোমুখি হয়েছি। নাগরিক সমাজ, কোথাও মনে হয় না নাগরিক সমাজের জন্য কোনো দল নেই, কোনো রাজনৈতিক দলই সেভাবে নাগরিকদের স্বার্থে গর্জে ওঠে না। সবাই একটা অঙ্ক কষে, তাদের নিজেদের মতো করে অঙ্ক। আমাদের এখানকার শাসক দল বলেছিল তারা করতে দেবে না, এসআইআর পর্বটা পুরো অবৈধ, তারা করতে দেবে না, কিন্তু তারপরে দেখলাম তারা তাদের লোকজন দিয়ে বিভিন্ন জায়গায় তাদের মতো করে অঙ্ক কষেছেন, যদিও এ রাজ্যে শাসক দল অন্তত কিছুটা হলেও বিরোধিতা করেছেন। মিরাতুন্দি বোধহয় আমার কথা শুনতে পাচ্ছিলেন না কোনো কারণে। মিরাতুন্দির সঙ্গে বোধহয় মিরাতুন্দি শুনতে পাচ্ছিলেন না বলে মিরাতুন্দি বোধহয় উঠে গেলেন। আমি একই প্রশ্ন রাখবো উজ্জয়িনীর কাছে। উজ্জয়িনী, আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ, যেটা আপনার কাছে, যে এই নাগরিক স্বার্থকে দেখবার জন্য। হ্যাঁ মিরাতুন্দি, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা মিরাতুন্দি, আমি শুনতে পেয়েছি, বলো। আচ্ছা আচ্ছা মিরাতুন্দি, যে প্রশ্নটা, যে নাগরিক স্বার্থকে রক্ষা করবার জন্য কোনো দল কি আদৌ আছে? নাগরিক কথাটা তো আজকে আমার মনে হয় প্রশ্ন চিহ্নের সম্মুখীন। নাগরিকদের স্বার্থের কথা, নাগরিকদের অধিকারের কথা, নাগরিকদের বক্তব্য সরাসরি বলবার মতন প্ল্যাটফর্ম, এবং নাগরিকরা নিজেদের ভূমিকা সম্পর্কে কতটা সচেতন সেই ভূমিকাটা তারা গ্রহণ করতে পারছেন, করছেন, অনেকগুলো প্রশ্ন। কেবলমাত্র নাগরিকদের হেনস্থা হচ্ছে শুধু সেদিক থেকে যদি আমরা না দেখি, সার্বিক দিক থেকে দেখি, তাহলে তো আমার মনে হয় নাগরিকদের নিজস্ব অবস্থান, তারা কেন কোনো সেভাবে ভূমিকা নিচ্ছে না, সে প্রশ্নটাও আমার মনে হয় তোলা খুব জরুরি। নাগরিকদের হেনস্থা হচ্ছে, সে তো আর বলার অপেক্ষা রাখে না। নাগরিকরা নিজেরাই বুঝতে পারছেন, এবং নাগরিক বলতে তুমি বৃহত্তর অর্থে নাগরিক বলছো, দেশবাসী, সমস্ত রাজ্যবাসী, সমস্ত ভারতবাসী, তাদের যে হেনস্থা হচ্ছে। এসআইআর এর নামে একটা যে শব্দটা আমার এক এক সময় মনে হয় যে আমরা ছোটবেলা স্যার বলতে, স্যার শব্দ এসআইআর একই বানানে, শব্দটা যখন বলতাম তখন তার মধ্যে একটা সম্ভ্রমবোধ, তার মধ্যে শিক্ষা জগতের মানুষ শিক্ষা বিদ্যা চর্চা নিয়ে থাকেন, অতএব তার প্রতি শ্রদ্ধা ভক্তি। স্যার 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 স্যার, কিন্তু স্যার স্যারই বলতাম, মাস্টারমশাই এরম বলতাম না। সেই স্যার স্যার শব্দটা আজকে এসআইআর এ পরিণত হয়েছে, আর সেই এসআইআর আজকে আমাদের ভ্রুকুটি দেখাচ্ছে। যারা দেশ শাসনের ভার নেয় জনগণের হাত থেকে, সেটাও একটা প্রহসনে পরিণত হয়েছে। জনগণই অধিকার দেয় যাদের, যে তোমরা আমাদের দেখভাল করো, তোমরা আমাদের কোনো বঞ্চনা রেখো না। তাদের বক্তব্য তো এটাই থাকে যে কোনো বঞ্চনা যেন না থাকে আমাদের সমস্ত স্তরের নাগরিক। তুমি যে বৃহত্তর অর্থে নাগরিক শব্দটা ব্যবহার করেছো, আমি সেটাকে খুব প্রশংসা করি। কারণ সাধারণত নাগরিক বলতে শিক্ষা দীক্ষা পাওয়ার সুযোগ পেয়েছে, ধন সম্পত্তি আছে, বিদ্যে বুদ্ধি অর্জন করার সুযোগ পেয়েছে, অর্থ রোজগারের সুযোগ পেয়েছে, সেই নাগরিক শব্দটা এখন এই ছোট বৃত্তে ব্যবহৃত হয়। কিন্তু আমি বুঝতে পারছি নাগরিক বলতে বোঝাচ্ছ দেশবাসী, রাজ্যবাসী তথা দেশবাসী। এসআইআর এর ফলে সেই দেশবাসীদের কি ভোগান্তি হয়েছে সেটা বলতে গেলে আমাকে একটু ছোট করে প্রথমে বলি। যারা এই এসআইআরটা করেছে তাদের মূল লক্ষ্য, একটা প্রধান লক্ষ্য, সব লক্ষ্যকে সাইডে রেখে দিয়ে, পাশে রেখে দিয়ে, প্রধান লক্ষ্যটা আমার মনে হয় আমাদের বুঝে নেওয়া জরুরি। সেই লক্ষ্যটা হলো যে ভুতুড়ে ভোটার বাছাই করা। ভোটার তালিকা থেকে, উজ্জয়িনী এখানে আছেন, উজ্জয়িনী হালিম, ডক্টর উজ্জয়িনী হালিম, এরা ভোট বিশারদ বলা যায়, ভোট তত্ত্ব, ভোট বিষয়ক সবকিছু সম্পর্কেই উজ্জয়িনী খুব ভালো করে জানেন। আমি সেক্ষেত্রে একেবারেই নবিশ বলা যায়। তো আমার সেখানে আমি যেটা আমার বুদ্ধি দিয়ে যেটুকু বুঝতে পারি, উজ্জয়িনী বলে দেবে যদি ভুল থাকে, সেটা হলো যে
ভুতুড়ে ভোটার নাকি খুব ঢুকে গেছে, এবং সেই ভুতুড়ে ভোটার, আমরা বলছি ভুতুড়ে ভোটার, সেটা ঝাড়াই বাছাই করা খুব জরুরি। তার জন্যেই, যদি আমি ঠিকঠাক না বলে আমায় ধরিয়ে দিও, তার জন্যেই এসআইআর। তার একটা এসআইআর, আমরা তো মানে বিদেশিদের থেকে তাড়িয়েছি দেশ থেকে, কিন্তু আমরা এসআইআর টেসআইআর বলতেই অভ্যস্ত। এর আর বাংলা করা আমাদের মানে বিদ্যা বুদ্ধিতে হয় না। আমরা সে এখন নিবিড় অমুক তমুক শব্দ, কঠিন কঠিন শব্দ দিয়ে বলি, সুতরাং আমারও খারাপ লাগছে এসআইআর বলতে। কিন্তু এসআইআর এর উদ্দেশ্যটা হচ্ছে, আমরা যেটা বুঝি যে ভোটার তালিকায় তাকে স্বচ্ছ করা। ভোটার তালিকার মধ্যে ঢুকে গেছে অনেক ভোটার, যে ভোটার যারা ভোটার হওয়ার যোগ্য নয়, বা যারা প্রকৃত অর্থে ভোটার নয়, নির্বাচনে অংশগ্রহণ করার অধিকারী নয়, তাদেরকে বাছাই করতে হবে। কুলোয় যেমন ঝাড়াই বাছাই হতো আগের দিনে, সেই রকম একটা এসআইআর হচ্ছে যেন কুলো। সেই কুলো দিয়ে যেন ঝাড়াই বাছাই করতে হবে। মিথ্যে ভোটার, ভুতুড়ে ভোটার, ভুতুড়ে ভোটারটাই মনে হয় সুপ্রযুক্ত একটা শব্দ, সেগুলো বাদ দিতে হবে। কিন্তু আমার মনে হচ্ছে সেই বাদ দেওয়ার প্রক্রিয়ার মধ্যে তিনটে কথা আমার খুব মনে হচ্ছে, সেটুকু ছোট করে বলেই শেষ করব এই পর্বে। প্রথমত আমার মনে হচ্ছে যে যারা এসআইআর নামক একটা অত্যন্ত যেন উর্বর মস্তিষ্ক উদ্ভূত একটা কোনো প্রক্রিয়া, এরকম একটা উপর থেকে দেখে মনে হয়, যারা আবিষ্কার করে ফেলেছেন, তাদের সম্পর্কে আমার প্রথম প্রশ্ন যে এই ভোটার তালিকা ঝাড়াই বাছাই করাটা কি তাদের প্রধান কাজ, নাকি মানুষ, দেশের নাগরিক, তুমি যেরকম নাগরিক শব্দটা যেভাবে ব্যবহার করেছো, নাগরিক যারা আমাদের দেশে আছে, নাগরিক অন্য দেশ থেকে আসুক আর আমাদের দেশেই হোক না কেন, এই দেশের নাগরিক বলে যাদেরকে আমরা স্বীকৃতি দিয়েছি, তাদের সর্ববিধ সমস্যা দূরীকরণ করে দেশটাকে উন্নত দেশে পরিণত করা দরকার। উন্নয়নশীল দেশ থেকে স্বাস্থ্য, শিক্ষা, রোজগারের বহু বিষয় আছে, 80% মানুষ আজও বঞ্চিত আমাদের দেশে। তো সেসব বাদ দিয়ে এখন আমাদের কেন্দ্রীয় সরকারে যে দল আসন দখল করেছে, আসল দখলই বলবো, আমার একটু প্রসঙ্গত বলে নি যে আমার মনে হয় যে ওই বিড়ি, সিগারেট, তামাক, মদ, পান, নানানবিধ নেশা মানুষরা করে। নেশাবিহীন মানুষ খুব কম দেখা যায়, যাদের দেখা যায় তাদেরকে আমরা খুব প্রশংসা করি, পুরুষদের মধ্যে এবং মেয়েদের মধ্যেও। আজকে মনে হয় সব নেশাকে ছাড়িয়ে গেছে যে নেশা, সেটা হচ্ছে ক্ষমতা। ক্ষমতা লাভের নেশা, ক্ষমতা পেলে ব্যবহার করার নেশা, এবং কোন প্রক্রিয়া ক্ষমতাকে একেবারে চূড়ান্ত পর্যায়ে ব্যবহার করা যাবে, সেই নেশায় পেয়েছে আজকে দেশ নেতা নেত্রীদের, খুব শুদ্ধ ভাষায় বললে দেশ নায়ক নায়িকাদের। আমার মনে হয় সেই রকম নেশাগ্রস্ত হয়ে এরা এখন উল্টোপাল্টা ভাবতে শুরু করেছে। নেশাগ্রস্ত মানুষ কখনো সুস্থ স্বাভাবিক ভাবনার দ্বারা পরিচালিত হয় না। এক্ষেত্রেও আমার তাই মনে হচ্ছে যে ক্ষমতা নেশার দ্বারা নেশাগ্রস্ত যারা, তারা এখন তাদের ভাবনাটা সঠিক পথে যাচ্ছে না। যে আমরা ধরে ধরে 80% মানুষকে উন্নত পর্যায়ের মানুষ, মানে অভাব থেকে মুক্ত মানুষ, যাবতীয় মানুষের দলে আমরা তাদেরকে দলভুক্ত করতে, গোষ্ঠীভুক্ত করতে পারবো। সব নাগরিক এক পর্যায়ের হবে, সেই লক্ষ্য থেকে শত শত যোজন দূরে। কিভাবে যোজন দূরে হয়েছে? প্রথমত আমার মনে হয়েছে এদের মাথায় ঢুকেছে দুটো শব্দ, অনুপ্রবেশকারী আর শরণার্থী। আমাদের প্রতিবেশী দেশ থেকে বিশেষ ধর্মাবলম্বীরা যদি আসে, তারা অনুপ্রবেশকারী। আর একটা বিশেষ ধর্মাবলম্বীরা, আমি নাম করতে আমার খুব খারাপ লাগে, এই যে ধর্ম পরিচয় দুটো সম্প্রদায়, আমার খুব খারাপ লাগে। আমার মনে হয় আমরা মানুষ, আমরা ভারতীয়, বড় কথা নয়, হৃদয় থেকে বিশ্বাস করি। তো এই বিশেষ দুটো ব্যাপার, দুটো শব্দ ব্যবহার করেন এরা। সেই দুটো শব্দ অত্যন্ত তাৎপর্যপূর্ণ যারা এসআইআর করছেন তাদের কাছে, যে একটা ধর্মাবলম্বীরা অনুপ্রবেশকারী আর একটা ধর্মাবলম্বীরা শরণার্থী। আমি এইটা বুঝতে পারি না। আমি অকপটে আমার মূর্খতা স্বীকার করছি, আমার বিদ্যা বুদ্ধির স্বল্পতা স্বীকার করছি, যে বুঝতে পারি না যদি নিজের স্বদেশ ছেড়ে কোনো মানুষ
অন্য দেশে আশ্রয় প্রার্থী হয়, তাহলে বুঝতে হবে কতটা ক্ষুধাকাতর, কতটা অভাবগ্রস্ত হলে মানুষ নিজের দেশ ছাড়ে। তাদের পরিচয় এদের কাছে অনুপ্রবেশকারী। আর আরেকটা ধর্মাবলম্বী, তাদের পরিচয় যেহেতু তারা যে দেশ থেকে আসছে সেই দেশে তারা ধর্মবিশ্বাসের নিরিখে এই সংখ্যালঘু সংখ্যাগুরু ব্যাপার, এই দুটো শব্দ আমার কাছে অত্যন্ত একটা নিন্দিত শব্দ, নিন্দনীয় দুটি শব্দ বলে মনে হয়। সংখ্যালঘু বলতে বিশেষ ধর্মাবলম্বী, সংখ্যাগুরু বলতে বিশেষ ধর্মাবলম্বী, দুই দেশে। এটা কেন থাকবে, এই প্রশ্নটাও আমি সাথে সাথে করে রাখলাম। তো সেই নিরিখে শরণার্থী হলো আমাদের দেশে, ভারতবর্ষ আমাদের ধর্মনিরপেক্ষ দেশ, সেখানে যারা সংখ্যাগুরু তারা প্রতিবেশী দেশ থেকে এলে তারা শরণার্থী। আচ্ছা, এই দুটো সমস্যা একটা বিরাট সমস্যা। অনুপ্রবেশকারীদের সরিয়ে দিতে হবে, ওদের দেশে ফিরিয়ে দিতে হবে। শরণার্থী, তারা শরণ চাইছে, আশ্রয় চাইছে, তাদের আশ্রয় দিতে হবে। বুঝলাম, অত্যন্ত নৈতিকতা সম্পন্ন বোধ, একটা নৈতিকতার বোধ দিয়ে তৈরি বলা যেতে পারে আপাত দৃষ্টিতে। কিন্তু আমার প্রশ্ন হলো, দুটো প্রশ্ন রেখে শেষ করব। আমাদের দুই দেশ, একটা অখণ্ড দেশ ভাগ হয়েছিল এই নেতা নেত্রীদেরই ষড়যন্ত্রে। ব্রিটিশরা যখন ছেড়ে যাচ্ছে এই দেশ, তারা একটা কারসাজি করে গেল, তখন আমার দেশের নেতা নেত্রীরাই এইরকম একটা, তখন নিজেদের ক্ষমতা লাভের জন্য এইরকম একটা বিধিকিচ্ছিরি ব্যাপার বলে আমি বলবো, শব্দটা এটাই ব্যবহার করব, যেরকম কেন ব্যবহার করা হলো, যে ওই দেশটা হবে একটা ধর্মের দেশ, পাশের দেশটা, আর আমাদের দেশটা ধর্মনিরপেক্ষ। এরকম ভাগটা কিভাবে, কোন প্রক্রিয়ায়, কেমন ভাবে হয়েছে, উজ্জয়িনীরা বিস্তারিত পড়াশুনো করেছেন। আমি পলিটিক্যাল সায়েন্সের মানুষও নই, আর আমার খুব একটা বুদ্ধিও নেই, এসব ব্যাপারে আগ্রহ কম। কিন্তু কিভাবে হলো আজও আমি ভেবে পাই না কেন হলো। এ তো চিরকালের জন্য একটা সমস্যা দূর করা হলো, বিশেষ দুটো সম্প্রদায়ের মধ্যে যে লাগালাগি, হিংসা, বরং সমস্যাটাকে জিয়ে রাখা হলো, সমস্যা তৈরি করে রাখা হলো চিরকালের জন্য। এবারে সঠিক কথা বলেছো, জিয়ে রাখা হলো চিরকালের জন্য। কেন দেশ নায়িকারা তারা এটা জিরিয়ে রাখার ব্যবস্থা করলেন? আর সেই সময়ে জেলে বসে ব্রিটিশদের পা ধরে জেল থেকে নিষ্কৃতি পাওয়ার চেষ্টা করেছেন যে গোষ্ঠীভুক্ত মানুষজনেরা, তারাই আজকে সেই দিন থেকেই এই ধর্মনিরপেক্ষ ভারতটাকে বিশেষ ধর্মাবলম্বীর ভারত করার চেষ্টা করেছে। আমি তো মনে করি এর থেকে নিন্দনীয় পদক্ষেপ আর হতে পারে না। ধর্ম ব্যক্তিগত ব্যাপার, একেবারে ব্যক্তিগত। আজ আমার ধর্ম বিশ্বাস এক, কালকে আমার আর এক বিশ্বাস হতে পারে, কালকে পরশু আমি ধর্ম বিশ্বাসটাই ত্যাগ করতে পারি, আমার পূর্ণ স্বাধীনতা আছে। কিন্তু আমি কি বলতে পারবো আমি ভারতীয় নই আজ থেকে? আর পারবো না। অন্য দেশে গেলেও বলতে পারবো না, আমাকে বলতে হবে যে আমি আমার ধর্মীয় দেশীয় পরিচয় আমি ভারতবাসী, কখনো ত্যাগ করতে পারবো। এইরকম আমি বিভাজন একটা করতে চাইছি। খুব স্বাভাবিকভাবে সেই বিভাজনটা যদি মানুষজন গ্রহণ করে, তাহলে আমি দেখেছি গ্রহণ করতে পারছে না। ওই রবীন্দ্রনাথের কথাই ঠিক হয়েছে, ধর্মের বেশি মোহ এসে যারে ধরে। আজকে মোহগ্রস্ত করছে সাধারণ মানুষ, যারা খেতে পাচ্ছে না, চিকিৎসা পাচ্ছে না, রোজগার নেই, তাদের কিন্তু ধর্মমোহটা খুব ভালোভাবে চেপে ধরেছে, যে এটাই হচ্ছে প্রধান সমস্যা দেশের। এখানটা সফল হচ্ছে যারা ভোটার তালিকা ইত্যাদি, এসআইআর ইত্যাদি করেছে। তো আমার এখানে প্রশ্ন একটা হচ্ছে যে অনুপ্রবেশকারী শরণার্থী দুটোর মধ্যে পার্থক্য যদি করতেই হয়, বর্ডার তো আছে। অখণ্ড দেশটা একটা ছিল, সেই দেশটা ভাগ হলো, আজকে তো বর্ডার রয়েছে মাঝখানে, একটা বর্ডারের বাংলার সীমান্ত রয়েছে। সেই সীমান্তকে কোনো কাজ করতে পারছে না শরণার্থী আর এই অনুপ্রবেশকারীর মধ্যে। পাঠিয়ে দাও, শরণার্থীদের আসতে দাও, আর অনুপ্রবেশকারীদের ফেরত পাঠিয়ে দাও। বর্ডার এখানে তাহলে সীমান্ত রক্ষাকারীরা ব্যর্থ, সেটার কোনো ভূমিকা আমি বুঝতে পারছি না। উজ্জয়িনী বুঝিয়ে বলতে পারে, অথবা যারা এটা করছে তারা বুঝিয়ে বলতে পারে, তাদের উদ্দেশ্যে আমার প্রশ্ন রইল। তৃতীয় প্রশ্নটা রেখে আমি শেষ করব। এইভাবে এসআইআর নামাতে হলো একটা এত বড় দেশ, এত বৈচিত্র্য সমন্বিত দেশ তো পৃথিবীতে আর নেই। এত প্রাকৃতিক সম্পদ, এত মানব সম্পদে সমন্বিত দেশ তো আর তো পৃথিবীতে একটাও নেই, সারা পৃথিবীতে। সেই দেশে এমন একটা সমস্যা হলো যে এসআইআর করতে হলো, আর সব সমস্যা মিটে গেল, মানুষের জীবনে আর কোনো সমস্যা নেই।
ভোটার তালিকা ছাড়াই বাছাই করতে হবে কুলোর মতন করে, কুলো দিয়ে। সেখানে আমার প্রশ্ন, শেষ প্রশ্ন এটা রেখে আমি শেষ করছি। আমি আমার মস্তিষ্ক বোধহয় বিগড়ে যাচ্ছে মনে হচ্ছে। আমি সবার কাছে এটাই আবেদন রাখছি, এই বিগড়ে যাওয়া মস্তিষ্কটা ঠিক করতে পারি, যাতে সেরকম কিছু যদি পাই ভালো হয়। সেটা হলো নির্বাচন কমিশন বলে একটা গালভারী কমিশন আছে আমাদের দেশে। সেই নির্বাচন কমিশনের ভূমিকাটা কি? উজ্জয়িনীরা এটা নিয়ে খুব ভালো কাজ করেন, আমি জানি। খুব পরিষ্কার করে সে বলতে পারবে, উজ্জয়িনী আমার কন্যা সম, খুব ভালো করে বোঝাতে পারবে। কিন্তু আমি এটা কটাক্ষর হিসেবে রাখছি। নির্বাচন কমিশনকে টপকিয়ে এসআইআর করতে হলো কেন? নির্বাচন কমিশনের ভূমিকাটা তাহলে কি? এসবগুলো দেখবার নয়? ভুতুড়ে ভোটার ঢুকে যাচ্ছে, অনুপ্রবেশকারী ঢুকে যাচ্ছে, শরণার্থীদের রক্ষা করা যাচ্ছে না, এসবগুলো দেখবার কাজ নির্বাচন কমিশনের নয়? এই প্রশ্নের কোনো উত্তর আমি করতে পারছি না বিদ্যে বুদ্ধির স্বল্পতার জন্য। উজ্জয়িনী আছে এখানে, উজ্জয়িনী কিছু বলতে পারবে। এবং যারা এই এসআইআর এর চক্রান্তে পড়েছে এবং যে নাগরিকরা দুরবস্থার মধ্যে পড়েছেন, তারা কেন প্রশ্ন তুলছেন না? তারা কেন বিদ্রোহ বিপ্লবের স্বর তুলছেন না যে আমরা কেন এসআইআর করতে যাব? সেটা আমি বুঝতে পারছি না। দৌড়াচ্ছেন, হিমশিম খাচ্ছেন। একদম হিমশিম খাচ্ছে সব জায়গাতে। আমি শুধু এটুকু বলি, রাজনীতি নির্বাচন কমিশনকে দিয়ে এটা করা হচ্ছে। আপনি যথার্থ প্রশ্ন তুলেছেন যে নির্বাচন কমিশনের কি করছে। নির্বাচন কমিশন শুধু করছে না, যে কাজটা নির্বাচন কমিশনের নয়, আমরা অন্তত আমাদের পর্যবেক্ষণে বুঝছি নাগরিকত্ব যাচাইয়ের কাজে নেমেছে নির্বাচন কমিশন, যেটা নির্বাচন কমিশন করতে পারে না। নাগরিকত্ব যাচাই, তার ভোটার তালিকা নয়, নাগরিকত্ব যাচাই, এবং সেটা তাকে দিয়ে করানো হচ্ছে। তারা মেনে নিচ্ছে এই কাজটা। উজ্জয়িনীরাও এটা নিয়ে কাজ করছে এবং উজ্জয়িনীরা তাদের যে সংগঠন এডিআর এর পক্ষ থেকে প্রশ্নটা তুলেছেন, এখনো সেটা মামলা চলছে। আমি উজ্জয়িনীর কাছে আসবো। উজ্জয়িনী, আপনি দেখছেন যে একের পর এক মানুষের যে হেনস্থা তৈরি হচ্ছে, মানুষ ক্ষোভ করছে, কিন্তু মানুষের পক্ষে কি সত্যি সম্ভব? আমি যেটা বারবার করে বুঝতে চাইছি, নাগরিকদের একটা সত্তা একত্রিত হোক, তা না হলে কোনো রাজনৈতিক দলই বোধ হয় নাগরিকদের স্বার্থ রক্ষা এগিয়ে আসবে না। অনেক কথা বলবেন, আমাদের এখন অসহায়ের মতো রাজনৈতিক দলগুলোকে হাতিয়ার করতে হয় বা তাদের আশ্রয় নিতে হয়। এর বাইরে সত্যি আজকে যে অবস্থা, তাতে নাগরিক সত্তা জেগে উঠে একটা পরিমণ্ডল তৈরি হবে, এমনটা কি সত্যি প্রত্যাশা করা যায়? শোনা যাচ্ছে না, উজ্জয়িনী শোনা যাচ্ছে না। মিউট করা আছে? হ্যাঁ, এবার যাচ্ছে। এবার মিউট করা ছিল সম্ভবত। হ্যাঁ, তো যেটা বলছি যে নাগরিকরা, যেটা মীরাতন্দি বললেন যে নাগরিকরা কেন এগিয়ে এসে প্রতিবাদ করছে না, তো এবং সেখানে উনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, এবং সেটা আজকের দিনে আমাদের দুঃখজনক হলেও সত্যি। আমাদের মানে মানুষদের দীর্ঘ সময় ধরে সাধারণ মানুষদের, নাগরিকদের মগজ ধোলাই হয়েছে আর কি, মস্তিষ্ক প্রক্ষালন শুদ্ধ ভাষায় বললে। এবং তার একটা বড় দিক হচ্ছে ধর্ম, যেটা উনি বললেন, ধর্ম নিয়ে। এবং সুতরাং সবকিছুকেই অতি সহজে ধর্মের নামে একটা মোড়কে পুরে পরিবেশন করা যাচ্ছে। এই এসআইআর যেমন একদিকে এর একটা সাংবিধানিক দিক রয়েছে, নির্বাচন কমিশন একটা কনস্টিটিউশনাল ইনস্টিটিউশন আমাদের দেশে রয়েছে, তার নিশ্চয়ই নির্বাচকদের তালিকা মানে ভোটার লিস্ট ঝাড়াই বাছাই করার তার ম্যান্ডেট আছে, সাংবিধানিক ম্যান্ডেট আছে। যেভাবে এখন হচ্ছে সেই ম্যান্ডেট নেই, এটাই আমাদের দাবি, আমরা সুপ্রিম কোর্টেও এটা নিয়ে গেছি। কিন্তু ওভারঅল একটা ম্যান্ডেট আছে, যেটাও মীরাতন্দি শুরুতেই বলছিলেন যে ভুয়ো ভোটার, ভুতুড়ে ভোটার, মৃত যারা মারা গেছেন তাদের নাম বাদ দিয়ে, এবং নতুন যারা ভোটার হচ্ছেন, যারা নতুন ভোট দেওয়ার যাদের বয়স হচ্ছে, তাদের নাম যুক্ত করে ভোটার তালিকাটাকে একটা ডাইনামিক ডকুমেন্ট, ডাইনামিক লিস্ট, তাকে সঠিকভাবে রাখার কাজ নির্বাচন কমিশনের। এবং এটা প্রত্যেক 12 মাসের কাজ। এবং এসআইআর ইত্যাদি ছাড়াও আমাদের সামারি রিভিশন প্রত্যেক বছর হয়। এটাও একটা প্রশ্ন যে প্রত্যেক বছর ধরে যখন নির্বাচন কমিশন আছে, তার কাজকর্ম চলছে, প্রত্যেক বছর যে একটা করে সামারি রিভিশনের লিস্ট বার হচ্ছে, তারপরেও এই এসআইআর, যখন এসআইআর এর নাম দিয়ে যে আজকে ভোটার তালিকা পরিমার্জনের যে কাজটি চলছে, তখন
যে আবহ তৈরি করা হয়েছে, যে অনুপ্রবেশকারীতে ভরে গেছে, রোহিঙ্গাতে ভরে গেছে, তাদের সবাইকে ধরে ধরে বের করতে হবে ইত্যাদি যেটা করা হচ্ছে, সেই সেই জায়গাটা পৌঁছলো কি করে? যদি সেই জায়গাতে সত্যিই পৌঁছে থাকে দেশ, তাহলে তার প্রাথমিক দায়িত্বটা, যেটা মীনানন্দী আবার বলছিলেন ওনার প্রশ্নের মধ্যে একটি, দায়িত্বটা কার? দায়িত্বটা কি বর্ডার সিকিউরিটি ফোর্সের? দায়িত্বটা কি, হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ, দায়িত্বটা কি বর্ডার সিকিউরিটি ফোর্সের, নাকি দায়িত্বটা আপনার স্বরাষ্ট্র মন্ত্রকের, নাকি দায়িত্বটা রাজ্য সরকারের, না দায়িত্বটা কেন্দ্র সরকারের? কার দায়িত্ব সেটা তো আমাদের সুনির্দিষ্ট করতে হবে। এটা আপনার আমার, আমরা সাধারণ ভোটার, আমাদের দায়িত্ব তো হতে পারে না। আমাদের দায়িত্ব, আমাদের ভোটার তালিকায় নাম রয়েছে এবং সেটা আমরা নাম সংশোধনের দরকার হলে সংশোধন ইত্যাদি করছি। তো এইটা একটা বড় ব্যাপার যে আজকে নির্বাচন কমিশন আছে, নির্বাচন কমিশন তার কাজ ভোটার তালিকা ঝাড়াই বাছাই করে ঠিক মতন রাখা, সেটা ঠিক। যে পদ্ধতিতে নির্বাচন কমিশন এটা করছে সেই পদ্ধতিরই পদ্ধতিগত অনেকগুলো প্রশ্ন রয়েছে। তবে এর রিপারকেশনে, এর মানে এর ফলে যেটা হচ্ছে পুরো ব্যাপারটা, তার ফলে আপনি যেটা প্রশ্ন করেছেন আজকে আপনার আলোচনার বিষয়, যে নাগরিক স্বার্থ রক্ষার দল কোথায়? আমরা সে বিহার দিয়ে এসআইআর শুরু হয়েছিল, আজকে পশ্চিমবঙ্গ সহ আরো 12টা অন্যান্য রাজ্যে এটা চলছে। এটাও একটা বড় রাজনৈতিক দিক, যে দেখবেন আপনি মেন স্ট্রিম মিডিয়াতে, সেটা জাতীয় স্তরেরই হোক বা রাজ্য স্তরে তো হবেই, জাতীয় স্তরে সর্বত্র খবর শুধু পশ্চিমবঙ্গ এবং সেখানেই অনুপ্রবেশকারী আর সেখানেই রোহিঙ্গা। মানে এই উত্তরপ্রদেশের দু একটা খবর দেখছিলাম, সেই সম্পূর্ণ সে খবরও ভীষণ মজার, দুঃখজনক এবং মজার। তো সেখানে টার্গেট একটি পার্টিকুলার কমিউনিটি। যেভাবে খবর পরিবেশন করা হচ্ছে, এরকম ভাবে খবর পরিবেশন করা হচ্ছে না যে দেশের গণতন্ত্রকে মজবুত করতে গেলে আমাদের একটা সুন্দর, একটা পরিষ্কার পরিচ্ছন্ন ভোটার তালিকা দরকার। পুরো এজেন্ডাটা এমন ভাবে তৈরি করা হয়েছে যে ভোটার তালিকা পরিমার্জনের নাম করে আমরা একটি পার্টিকুলার টার্গেট কমিউনিটিকে আমরা তাদের বাদ দেব, বের করে দেব, এবং এরা সবাই চাপে রাখবো, অনুপ্রবেশকারী, একদম এতে চাপে রাখবো। চাপে রাখবো। কোনো গোষ্ঠীর কোনো মানুষকে অনুপ্রবেশকারী এই ট্যাগ দেওয়া বা আখ্যা দেওয়ার এই ক্ষমতাটা নির্বাচন কমিশনের হাতে কে দিয়েছে? এটা মিডিয়ার হাতেই বা কে দিয়েছে, সেটা তো লাখ টাকার প্রশ্ন। কিন্তু আজকালকার যুগে মিডিয়া যেখানে পৌঁছে গেছে, সে তো আর প্রশ্ন না করাই ভালো। কিন্তু নির্বাচন কমিশন, যার একটা সুনির্দিষ্ট সাংবিধানিক ম্যান্ডেট আছে, সে কোনো একজন ভোটারকে যদি বলে যে তুমি নাগরিক নও, তোমাকে নাগরিকত্বে প্রমাণ দিতে হবে, এইটা নির্বাচন কমিশনের কাজ নয়। এবং রাজনৈতিক দলগুলো এখন যেটা আমরা দেখতে পাচ্ছি, যে কিছু রাজনৈতিক দল বলছে বিরোধিতা, আমাদের দেশে যে প্রধান রাজনৈতিক দল সে তো কিছুটা বিরোধিতা করেছে, কিন্তু তার হাতে এটা বন্ধ করার কোনো ক্ষমতাও নেই। হ্যাঁ, বন্ধ করার জায়গাই নেই, যদিও প্রথম দিকে তারা সেটাও বলেছিল আমরা এই রাজ্যে হতে দেবো না ইত্যাদি, কিন্তু কথাগুলো বলার কোনো মানেই নেই। তো তারপরে যখন এই পুরো প্রক্রিয়াটা রাজ্যে হচ্ছে, তখন তারা হয়তো ভোটারদের নানানভাবে ফর্ম ভর্তি করতে ইত্যাদি ইত্যাদি সাহায্য করা, বা নিয়মিত নির্বাচন কমিশনের সাথে যতটুকু ঝগড়াঝাটির খবর আমরা খবর কাগজে পড়ছি, সেটা তো একটি বিশেষ দলের কথাই আমরা পড়ছি। অন্যরা তো মোটামুটি মেনে নিয়েছেন যা হচ্ছে হবে, সুতরাং এইভাবেই যেতে হবে। যারা মানেননি, যারা নাগরিক স্বার্থ রক্ষায় যেখানে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছেন, তারা কিছু নাগরিকরাই। সেখানে বিভিন্ন নাগরিক সংগঠন আছে, একদম নাগরিক সংগঠন আছে, মানুষকে দেখতে পাচ্ছি, সেখানে আমরা আরো অনেক মানুষকে, অনেক নাগরিক সংগঠন দল, যোগেন্দ্র যাদবের মতন মানুষদের দেখতে পাচ্ছি, এডিআর এর মতন সংগঠনকে দেখতে পাচ্ছি, যারা এটাকে নিয়ে আমাদের গণতন্ত্রের অনেকগুলো পিলারের একটি পিলার তো বিচার বিভাগে দ্বারস্থ হয়েছেন। এবং বিচার বিভাগেও এই কেস সেই জুন জুলাই মাস থেকে চলছে, তো চলছেই, কেস চলছে। কেসের যখন কোনো ফয়সালা হয়নি, যখন সুপ্রিম কোর্ট কেসটা বন্ধ করে দেয়নি, তার মানে যে আর্গুমেন্ট গুলো কেসের কাছে রাখা হয়েছে সমস্তগুলোই বিচারাধীন। একদিকে পুরো আর্গুমেন্ট গুলো বিচারাধীন, সেটা চলছে, পাশাপাশি এসআইআরও চলছে। বিহারে তো পুরো প্রক্রিয়া শেষই হয়ে গেল, তারপরে ভোট হয়ে গেল। পশ্চিমবঙ্গ প্রায় সেই পথে, আগামীতেই ভোট এবং ফেব্রুয়ারি মাস পর্যন্ত ইত্যাদি, ইতিমধ্যে ব্যাপারটা চলছে। তো স্বার্থ রক্ষাতে খুব ছোট ছোট আকারে, কারণ এই ব্যক্তিদের বা এই সংগঠনগুলোর খুব বড় কিছু ক্ষমতা নেই সারা দেশের পরিপ্রেক্ষিতে। তারা যে জায়গায় যতটুকু করতে পারেন, সুপ্রিম কোর্টে একটা কেস করা মানে সেটা একটা বড় জিনিস, কারণ সেটা নিয়ে একদম
পুরো বিষয়টির মূলটা ধরে আলাপ আলোচনা, সেখানে নির্বাচন কমিশনেরও যারা নির্বাচন কমিশনের স্বার্থ দেখছেন সেরকম উকিলরাও গেছেন, তারা এই ডিসকাশনটা করছেন। তো এইটুকুই করা গেছে। অন্যদিকে যেটা মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টি, তারা এই পুরো ব্যাপারটাকে ভোটের রাজনীতির দিক থেকে দেখেছেন। তারা একদল মনে করছেন, একদল বলছেন যে আমরা আছি, মানুষ তোমরা ভয়, মানে নাগরিক না, এখানে নাগরিক মানুষ কিছু না বলে ভোটার বলা ভালো, আমরা আছি ভোটার, তোমরা ভয় পেও না, আমরা তোমাদের স্বার্থ রক্ষা করে দেবো। আপনারই অনুষ্ঠানে আরেকদিন আরেকটি দলের একদম একজন একদম প্রতিনিধি এসে বসে বলে গেলেন যে, একটি বিশেষ গোষ্ঠীকে বলে গেলেন, আর যাই হোক, আর যাদের যাই হবে হবে, তোমাদের আমরা কিছু ক্ষতি হতে দেব না। তো এই সমস্ত আশ্বাসবাণী দেওয়া, আপনি বলতে পারেন যে রাজনৈতিক বক্তব্য, রাজনীতিতে এরকমই মানে চটকদার বক্তব্য রাখা হয়, কিন্তু এটারও তো কোনো মানে নেই। সাংবিধানিকভাবে এটা হচ্ছে এক ধরনের অপ্রাসঙ্গিক কথা। যদি একটা সঠিক পদ্ধতিতে নির্বাচকদের তালিকা ঝাড়াই বাছাই করা হয়, তাহলে যারা অনুপ্রবেশকারী আর যারা শরণার্থী, দুদলই কিন্তু এই মুহূর্তে একই ক্যাটাগরিতে পড়বে। যখন যদি একদম এসআইআর, যেমন মতুয়াদের ক্ষেত্রে হলো, মতুয়াদের ক্ষেত্রে যেটা হয়েছে যে একদম কারণ এসআইআর এর যা আমাদের নির্বাচন কমিশনারই এখন যা নিয়ম কানুন তারা বলে দিয়েছেন, আমরা তার বিরোধিতা করে কি বলছি সেটা আমি একপাশে সরিয়ে রাখলাম। তাদেরই পদ্ধতিতে যদি একদম সুষ্ঠুভাবে আমরা এগোই, তাহলে কে অনুপ্রবেশকারী আর কে শরণার্থী সেটা নির্বাচন কমিশনের দেখার বিষয় না। কে মানে ওনারা যেটা করছেন, কে ভারতীয় না, ওনারা প্রায় সেটা দেখছেন। যদিও আরো একবার বলি, সেটাও ওনাদের দেখার ম্যান্ডেট নেই, তারপরে ওনারা সেটাই দেখছেন এবং সেই আঙ্গিকেই কে ভোটার না সেটা স্থির করছেন। স্বাভাবিকভাবেই সব রকম মানুষই হ্যারাসমেন্টের মধ্যে পড়ছেন। আর এটাই এখানে এই পর্যায়ে বলে শেষ করা দরকার যে ধর্মের নামে যে রাজনীতি করা হয়, বা সমস্তটা মধ্যেই একটা ধর্ম এনে ফেলে যে রাজনীতি করা হয়, সেই রাজনীতিতে কিন্তু এটা সাধারণ মানুষদের বোঝার সময় এসেছে। সেই রাজনীতিতে যদিও এমনটা দেখানো হয় যে বিশেষ কিছু মানুষের সমস্যা হবে বা বিশেষ কিছু মানুষকে শাস্তি দেওয়া হবে, আসলে কিন্তু সেই নোটবন্দি থেকে শুরু করে আরো অন্যান্য সবকিছু নিয়ে আমরা দেখেছি হ্যারাসমেন্টটা, সমস্যাটা সবাইকে ছুঁয়ে যায়। সমস্ত মানুষকে এই হ্যারাসমেন্টের মধ্যে পড়তে হয়। যে বয়স্ক মানুষরা লাইন দিয়ে দাঁড়িয়ে আজকে হিয়ারিং এ যাচ্ছেন, যে মানে কোনো কারণই নেই, 80, 90, 95 বছর বয়সের মানুষদের তাদের গিয়ে ডকুমেন্টস দেখিয়ে প্রমাণ করতে হচ্ছে তারা ভারতীয়, মানে এটা ঠিক এর যুক্তিটাও কি বলবো, সাধারণ বুদ্ধিতে কুলায় না আর কি না। এবং যেটা বলছে নামের মিসম্যাচ, বয়সের মিসম্যাচ ইত্যাদি, এগুলোর জন্য তো নাগরিকরা দায়ী না, এটার জন্য তো পুরো নির্বাচন কমিশন বসে রয়েছে, আমাদেরই একবার কার্ডে 3বার করে ভুল নাম ছেপে আসে, তো তার দায়ভারটা আমরা নেব কেন? এবং তার যে ভুলটা নির্বাচন কমিশন করছে, তার জন্য নির্বাচন কমিশনের কোনো শাস্তি নেই, সেই শাস্তির দায়ভারটা আমরা নেব। আর অন্যদিকে রাজনৈতিক দল মাঝখান থেকে এটা নিয়ে ভোট বাক্সের অঙ্ক কষবে। এইটা হয়ে দাঁড়িয়েছে পরিস্থিতি। এটা দুর্ভাগ্যজনক, কিন্তু এইখানেই হচ্ছে মানুষের সচেতনতার বিষয়। মানুষ যদি ঘুমিয়ে থাকে বা ওই ধর্মের আফিমে ভুল হয়ে থাকে, তাকে তো আপনি জাগাতে পারবেন না। আমি যখন সোশ্যাল মিডিয়াতে পড়ি বিভিন্ন কমেন্টস, বয়স্ক মানুষ লাইনে দাঁড়িয়েছেন, বয়স্ক মানুষদের অসুবিধা হয়েছে, তার নিচে বেশ কিছু অন্য মানুষেরা লিখে এমন এমন কমেন্ট করে যাচ্ছেন, ভীষণই অসংবেদনশীল বললে কম বলা হবে, সেগুলো আমার মনে হয়, মানে আমি জানি না কিভাবে ওই ধরনের কমেন্ট আসতে পারে, যে মানে তারা না থাকলেই ভালো, এই ধরনের একটা কমেন্ট। তো এইগুলো যারা লিখছেন, তার মানে একদল মানুষ, আমি এখনো আশা রাখি এবং মনে করি এইরকম যারা ভুল পথে চিন্তা ভাবনা করেন, যাদের মাথাটা সম্পূর্ণ গুলিয়ে গেছে ধর্মের আফিংয়ে, এদের সংখ্যা কম। কারণ সত্যি এদের সংখ্যা কম। যারা অগণিত গ্রামীণ যারা মানুষ, যারা গ্রামে থাকেন, প্রত্যন্ত জায়গায় থাকেন, তারা সত্যি তো সোশ্যাল মিডিয়াতে রাতদিন লেখালেখি করেন না, সেটাও তাদের করার সুযোগ নেই, সম্ভাবনা নেই, পরিকাঠামোগত উন্নয়নটাও হয়নি যে তারা সেটা করতে পারবেন। সুতরাং তারা হয়তো তাদের রুটি রুজির প্রশ্নেই রয়েছেন, তারা হয়তো তাদের ভাতের লড়াইটাই লড়ছেন। কিন্তু অন্যদিকে এমন একটা রাজনৈতিক পরিস্থিতি তৈরি করা হয়েছে যেটা সামগ্রিকভাবে খুবই নেগেটিভ হবে, এবং দেশের গণতন্ত্রকে, নির্বাচকদের তালিকাকে আমরা ঝাড়াই বাছাই কেন করি? দেশের গণতন্ত্রকে মজবুত করার জন্য। কিন্তু যে প্রক্রিয়াতে এবং যেভাবে এটা আজকে করা হচ্ছে, এতে সম্পূর্ণ উল্টোটাই হচ্ছে বলে মনে হয়।